নমস্কার। আমি দাঁড়িয়ে আছি ঢাকার আগারগাঁওয়ে বাংলাদেশ নির্বাচন কমিশনের অফিসে। কিন্তু এই নির্বাচন কমিশনের অফিসের চত্বরে আপনারা দেখতে পাচ্ছেন যে ঐতিহাসিক ভাষা শহীদদের স্মারক। এই ভাষার মাসে এবছর বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন হবে। আগামীকাল বৃহস্পতিবার তার জন্য ভোট নেওয়া হবে এবং একই সঙ্গে হবে একটি গণভোট। আমার ঠিক পেছনে এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে বাংলাদেশ নির্বাচন কমিশনের সদর দপ্তর। এই অফিস থেকেই নির্বাচন পরিচালিত হবে এবং এখনো পর্যন্ত আজকে আর রাত পোহালেই হচ্ছে নির্বাচন, ফলে নির্বাচনের চূড়ান্ত প্রস্তুতি প্রায় শেষ মুহূর্তের কিছু ছোটখাটো কাজকর্ম হচ্ছে। এবারের নির্বাচনের অনেকগুলি বৈশিষ্ট্য আছে, তার মধ্যে একটি হচ্ছে যে এবার শুধু একটি সংসদ গঠনের জন্য নির্বাচন হচ্ছে না, হচ্ছে জাতীয় সংসদ গঠনের পর সেখানে গণভোটের ভিত্তিতে যে রেজাল্ট আসবে সেই রেজাল্টের ভিত্তিতে বাংলাদেশের সংবিধানে আমূল পরিবর্তন আসতে চলেছে। প্রায় 47টি অনুচ্ছেদে বড় পরিবর্তন আসবে। তার মধ্যে মুখবন্ধ বা সংবিধানের প্রস্তাবনায় ধর্মনিরপেক্ষতা এবং সমাজতন্ত্র শব্দ দুটি আছে। সেই শব্দ দুটিকে এই নির্বাচনে যদি হ্যাঁ ভোট নির্বাচিত হয় তাহলে সেই শব্দ দুটি সংবিধান থেকে বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনাই প্রবল, যদিও এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সংসদ। এই নির্বাচনের আরেকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হচ্ছে রাজনৈতিক পরিবর্তন। সেটি হচ্ছে যে ইতিমধ্যে আপনারা সকলেই জানেন যে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ তারা এই নির্বাচনে নেই। ফলে নির্বাচনী ময়দানে যে প্রতিদ্বন্দ্বিতার চিরপরিচিত যে ছবিটি, যে বিএনপি বনাম আওয়ামী লীগ এবং তার সঙ্গে জামাতি ইসলামী, সেইটা এবারে বদলে গিয়ে জামাতি ইসলামী বনাম বিএনপির লড়াই এবারে হতে যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই নির্বাচনের আরো একটা বড় বিষয় হচ্ছে যে কত শতাংশ ভোট পড়ে। তার কারণ আওয়ামী লীগ তারা নির্বাচনে অংশ নিতে না পারায় প্রতিবাদে তারা নির্বাচন বয়কট করার ঘোষণা দিয়েছে। তারা দাবি করছে যে অন্তত 50 থেকে 55% মানুষ নির্বাচন কেন্দ্রে যাবে না। মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা তিনি মঙ্গলবার রাতে জাতির উদ্দেশ্যে তার শেষ ভাষণটি দিয়েছেন, যেখানে তিনি বলেছেন যে নির্বাচনের পর নতুন সরকারের হাতে যত দ্রুত সম্ভব তিনি ক্ষমতা হস্তান্তর করবেন। সেই সঙ্গে তিনি মানুষকে উৎসবের মেজাজে ভোট দিতে বলেছেন এই নির্বাচন বাংলাদেশকে বদলে দেওয়ার নির্বাচন। আমি যে কথা বলছিলাম যে সংবিধানে যে পরিবর্তনগুলি আসতে চলেছে সেগুলো যদি বাস্তবায়িত হয় তাহলে একটা নতুন বাংলাদেশকেই দেখা যাবে, অন্তত সাংবিধানিক এবং রাষ্ট্রীয়গতভাবে। এই নির্বাচনের আরো কতগুলি বিষয় আছে যে এই প্রথম আমি ঢাকাতে আসার পরে নানা জনের সঙ্গে কথা বলেছি। আওয়ামী লীগের লোকেরা যেমন অনেকেই বলছেন যে তারা ভয়ে ভক্তিতে ভোট দিতে যাবেন, আবার অনেকে বলছেন যাবেন না। কিন্তু যারা নির্বাচনে অংশ নিচ্ছেন তাদের ক্ষেত্রে বিষয়টি কি? আমি বিএনপি এবং জামাতে ইসলামীর একাধিক নেতা কর্মী এবং সাধারণ ভোটারের সঙ্গে কথা বলেছি। সম্ভবত এবারের নির্বাচনে আমি বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে বুঝলাম এবারের নির্বাচনে একটা নয়া প্রবণতা হচ্ছে যে দলদাস, অর্থাৎ আমার প্রতীক চেনা প্রতীকেই ছাপ দিয়ে আসবো, এই জায়গা থেকে সম্ভবত মানুষ খানিকটা অন্তত সরে আসছে। তারা প্রার্থীর মানদণ্ড বিচার করছেন, অর্থাৎ যে প্রতীকে আমি চিরকাল ভোট দিয়েছি সেই প্রতীকেই ভোট দেব, এইরকম একটা দলদাসত্ব থেকে বাংলাদেশের মানুষ সম্ভবত মুক্তি চাইছে। তার একটা বড় কারণ হচ্ছে যে আওয়ামী লীগকে যে 16 বছরের জমানায় মানুষের যে তিক্ত অভিজ্ঞতা, যে নেতা মন্ত্রী সাংসদেরা কোটি কোটি টাকা করেছেন, দুর্নীতি করেছেন, ফলে বাংলাদেশের মানুষ এখন চাইছেন স্বচ্ছ পরিচ্ছন্ন ব্যক্তি, অর্থাৎ দল কাউকে নমিনেশন দিয়েছে অতএব তাকে আমাকে ভোট দিতে হবে, এই ব্যাপারটি নিয়ে বাংলাদেশের মানুষ কিন্তু এখন আর সেই জায়গায় নেই। তারা নিজেদের মধ্যে একটা পরিবর্তন আনতে চাইছেন যে আমার ভোট আমি দেব, যাকে ইচ্ছে তাকে দেব, অর্থাৎ যাকে আমার মনে হবে যে আমার মঙ্গল করতে পারে, যাকে আমি বিপদে আপদে পাশে পাবো, এবং যে শুধু লুটতরাজ করবে এটা বড় বিষয় হবে না, এটা কিন্তু একটা বড় মানদণ্ড। এই ব্যাপারে খানিকটা বরং বিএনপি একটুখানি হলেও সমস্যায় বেশি আছে তাদের। তার কারণ গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বিএনপির বিরুদ্ধে এই অভিযোগগুলি বাংলাদেশে বহু মানুষের মুখে শুনলাম যে তাদের বিরুদ্ধে চাঁদাবাজি সিন্ডিকেটবাজির অভিযোগটি জামায়াতে ইসলামীর তুলনায় হয়তো খানিকটা বেশি। আবার জামায়াতে ইসলামীর বিরুদ্ধে অন্য ধরনের ধর্মীয় সন্ত্রাস এই ধরনের অভিযোগ আছে। বস্তুত পরিবর্তন যেটা সেই পরিবর্তন হচ্ছে এইটা। দ্বিতীয় হচ্ছে যে হিংসা, অনেকগুলি ঘটনা ঘটেছে এখনো পর্যন্ত 17 জন মানুষ নিহত হয়েছেন বলে খবর, কিন্তু অনেকেই বলছেন যে অতীতের তুলনায় এবারে নির্বাচনী হিংসা কম। আরো একটি বিষয় সেটি হচ্ছে যে অতীতের নির্বাচনগুলিতে বিপুল পরিমাণে টাকা পয়সার খেলা হয়েছে, অর্থাৎ ভোটারদের মধ্যে টাকা বিলোনো হয়েছে। এবার এখনো পর্যন্ত অন্তত সমাজ মাধ্যমে খুব বেশি খবর আসেনি যে প্রার্থীরা বা দলগুলি বিপুল পরিমাণে টাকা ছড়াচ্ছে। যদিও বিএনপি এবং জামাত ইসলামী দুই পার্টি তারা পরস্পরের বিরুদ্ধে
ভোট কেনার অভিযোগ তুলেছে, কিন্তু প্রশাসনিকভাবে বা সংবাদ মহলে যে খবর তাতে অন্তত অতীতের তুলনায় একেবারে টাকা দিয়ে সবকিছু কিনে নেওয়ার যে ব্যাপারটি ছিল সেইটা তুলনামূলকভাবে কম। আরও একটি বিষয় নিয়ে এবারের নির্বাচনে মানুষের মধ্যে যে প্রতিক্রিয়াগুলি দেখা যাচ্ছে, যে গণভোটকে কেন্দ্র করে মানুষের মধ্যে একটা কি বলা যায়, যে তারা এই বিষয়ে খানিকটা দ্বিধান্বিত যে তারা কোন দিকে রায় দেবে। তবে সামগ্রিকভাবে নির্বাচনের যে পরিস্থিতি সেটা আজকে জাস্ট নির্বাচনের কয়েক ঘন্টা আগে ঢাকা শহরে আমরা যা দেখতে পাচ্ছি যে একটা নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা ব্যবস্থাকে। আর দ্বিতীয় যে বিষয়গুলি সেগুলি হচ্ছে যে সরকারি প্রশাসন তারাও নানানভাবে অভয় দিচ্ছে যে নির্বাচন অবাধ নিরপেক্ষ হবে। প্রধান মুখ্য নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন তিনি বারে বারে বলেছেন যে এবারের বাংলাদেশের নির্বাচন একটা অভিনব নির্বাচন হবে, যা অতীতে কখনো বাংলাদেশ দেখেনি। এখন সবটাই আগামী দিনে দেখার বিষয় যে নির্বাচন সত্যি কি ধরনের হয় এবং কত শতাংশ ভোট পড়ে। আওয়ামী লীগের জন্য এটা বড় চ্যালেঞ্জিং যে তারা যে ভোট বয়কটের ডাক দিয়েছে সেই ডাকে তাদের মানুষ কতটা সাড়া দেয়। এই সব কিছুই কিন্তু এবারের নির্বাচনে একটা বড় বিষয়। আর একটি বড় বিষয় হচ্ছে বহুদিন পর বাংলাদেশে তত্ত্বাবধায়ক না হলেও একটি নির্দলীয় অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন হচ্ছে, এবং এই নির্বাচনের পর মোহাম্মদ ইউনূস তিনি কি করবেন এই ব্যাপারে কিন্তু এখনো মানুষের মধ্যে খানিকটা কৌতূহল, জল্পনা, প্রশ্ন সবই আছে। এই 18 মাস তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এখন দেখার যে 12 তারিখ ভোটের ফল কি হয়, 12 তারিখ রাতের মধ্যেই বা 14 তারিখ 13 তারিখ সকালের মধ্যেই নির্বাচনের ফলাফল মোটামুটি মানে স্পষ্ট হয়ে যাবে, এবং 17-18 তারিখের মধ্যে নতুন সরকার গঠিত হয়ে যাবে। এই ব্যাপারটাও প্রশাসনিক মহল থেকে জানা যাচ্ছে। ঢাকা থেকে অমল সরকার, দ্য ওয়াল ব্যুরো।